15% কমিয়ে বাংলাদেশের ওপর 20% শুল্ক নির্ধারণ যুক্তরাষ্ট্রের। 90টির বেশি দেশের পণ্যে বসছে 10 থেকে 41% পর্যন্ত ট্যারিফ। চূড়ান্ত তালিকা প্রকাশ। গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতির অবসান হলে যুদ্ধবিরতির আলোচনায় বসতে আগ্রহী হামাস। উপত্যকা ত্রাণ কেন্দ্র পরিদর্শন মার্কিন দূতের। ইসরায়েলি আগ্রাসনে নিহত আরও 51 ফিলিস্তিনি। ইউরোপ ও উত্তর আমেরিকায় গুপ্ত হত্যায় জড়িত ইরান অভিযোগ যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ 14টি পশ্চিমা দেশের। তেহরানের ড্রোন কর্মসূচির ওপর আবারও ওয়াশিংটনের নিষেধাজ্ঞা। বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে হোয়াইট হাউস। 90টির বেশি দেশের পণ্যের ওপর বসছে 10 থেকে 41% পর্যন্ত ট্যারিফ। কানাডার উপর 35% আরোপ করা হলেও মেক্সিকোয় উচ্চ শুল্ক স্থগিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মিত্র হিসেবে পরিচিত ভারত ও তাইওয়ানের ওপরও বসেছে যথাক্রমে 25 ও 20% শুল্ক। নতুন নির্বাহী আদেশে বিভিন্ন দেশের পণ্যে শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রক্ষা পায়নি শত্রু মিত্র কোনো পক্ষই। এশিয়ার দেশগুলোর মধ্যে মিয়ানমার ও লাওসের উপর সর্বোচ্চ 40% শুল্ক আরোপ করা হয়, যা যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে রাজনৈতিকভাবে অনিরাপদ অঞ্চল হিসেবে বিবেচিত। ভারতের পণ্যে 25%, তাইওয়ান 20%, দক্ষিণ কোরিয়া ও জাপান 15%, পাকিস্তান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স ও মালয়েশিয়া 19%, কাজাখস্তান 25% এবং শ্রীলঙ্কা 20% শুল্কের আওতায় এসেছে। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি শুল্ক আরোপ করা হয়েছে বলিভিয়ার উপর 15%, যদিও এটি তুলনামূলকভাবে অনেকের চেয়ে কম। সবচেয়ে কম শুল্ক পেয়েছে ব্রাজিল, যা মাত্র 10%, যা তাদের স্থিতিশীল বাণিজ্যিক সম্পর্কের ইঙ্গিত দেয়। ইউরোপীয় দেশগুলোর মধ্যে শুল্ক হার নির্ধারণে বড় ধরনের বৈচিত্র্য দেখা গেছে। ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ পণ্যের উপর বসানো হয়েছে 15% শুল্ক, যা পূর্বের তুলনায় কিছুটা কম। তবে সুইজারল্যান্ডে আরোপ করা হয়েছে 39%, যা সবচেয়ে বেশি। বসনিয়া ও হার্জেগোভিনা 30%, সার্বিয়া 35%, যুক্তরাজ্য 10% এবং মলদোভায় 25% শুল্ক আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের তথাকথিত মিত্রদেশ যেমন যুক্তরাজ্য, ইসরায়েল, দক্ষিণ কোরিয়া, জাপানের ওপর শুল্কের হার কমানো হলেও প্রতিপক্ষ হিসেবে বিবেচিত দেশগুলোর উপর সর্বোচ্চ শুল্ক হার প্রয়োগ করা হয়েছে। সিরিয়া 41%, মিয়ানমার 40%, ইরাক 35% এবং লিবিয়া 30%। এদিকে আলোচনার মাধ্যমে শুল্কে ছাড় পেয়েছে বিভিন্ন দেশ। হোয়াইট হাউস বলছে প্রতিটি দেশকে আলাদাভাবে মূল্যায়ন করে এই শুল্ক হার নির্ধারণ করা হয়েছে। যদিও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বেশি পণ্য ক্রয়ের আশ্বাসের বিনিময়ে ছাড় পেয়েছে বিভিন্ন দেশ। গাজায় চলমান ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত 51 ফিলিস্তিনি, যাদের মধ্যে 19 জন এসেছিলেন ত্রাণ সংগ্রহ করতে। মানবিক বিপর্যয় প্রত্যক্ষ করতে শুক্রবার গাজা ত্রাণ কেন্দ্র পরিদর্শন করেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। এদিকে পর্যাপ্ত খাদ্য সাহায্য পৌঁছালে এবং দুর্ভিক্ষ পরিস্থিতির অবসান ঘটলে যুদ্ধবিরতি আলোচনায় বসতে ইচ্ছুক হামাস। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির দাবিতে ইসরায়েলে বিক্ষোভ করেছে জিম্মিদের পরিবারের সদস্যরা। চলমান ত্রাণ সংকটের মধ্যেই দক্ষিণ ও উত্তর গাজায় আকাশপথে যৌথভাবে সহায়তা পাঠিয়েছে মিশর, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। বিমান থেকে 43টি ত্রাণের প্যাকেট ফেলা হয়। ইসরায়েলি সেনাবাহিনীর অনুমোদন নিয়ে চালানো এই কার্যক্রমে খাদ্য সহায়তা দেয়া হয় কয়েকটি অঞ্চলে। তবে একযোগে চালানো হামলায় প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি, যাদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন খাদ্যের সন্ধানে ঘর ছেড়ে আসা বেসামরিক নাগরিক। মানবিক বিপর্যয় প্রত্যক্ষ করতে শুক্রবার গাজা সফর করেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। তারা সরেজমিনে খাদ্য বিতরণের অবস্থা পরিদর্শন করেন। গাজা যুদ্ধ ঘিরে ইসরায়েলের ভেতরেই বাড়ছে ক্ষোভ। জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন হামাসের হাতে আটক জিম্মিদের পরিবারের সদস্যরা। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির দাবিতে স্লোগান তোলেন তারা। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য ইসরায়েলির সঙ্গে তাদের সমর্থকদের সংঘর্ষ বাধে। পুলিশকে হস্তক্ষেপও করতে হয়। যুদ্ধবিরতির পক্ষ নিয়ে হামাস জানিয়েছে অবরুদ্ধ অঞ্চলে পর্যাপ্ত খাদ্য সহায়তা পৌঁছালে এবং দুর্ভিক্ষ পরিস্থিতির অবসান ঘটলে তারা অবিলম্বে আলোচনায় বসবে, কিন্তু তা না হলে যুদ্ধবিরতির আলোচনায় বসা অর্থহীন। স্বাধীনতাকামী সংগঠনটি ইঙ্গিত দিয়েছে আগের আলোচনায় তাদের ইতিবাচক অবস্থান থাকা সত্ত্বেও ইসরায়েল তা থেকে পিছু হটায় সংকট আরও ঘনীভূত হয়েছে। কাতার ও মিশরের মতে গত আলোচনায় কিছু অগ্রগতি হয়েছিল, যদিও যুক্তরাষ্ট্র অভিযোগ তোলে হামাস আলোচনায় সহযোগিতাপূর্ণ
ছিল না। ইউরোপ ও উত্তর আমেরিকায় গুপ্ত হত্যা চেষ্টা ও অপহরণে জড়িত ইরানি গোয়েন্দারা স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে এ অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স সহ 14টি পশ্চিমা দেশ। এসব কর্মকাণ্ডকে নিজেদের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে দেশগুলো। এদিকে ইরানের ড্রোন কর্মসূচির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে একাধিক ব্যক্তি ও কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে ফের ব্যাপক অভিযোগ উঠেছে। ইউরোপ ও উত্তর আমেরিকায় বসবাসরত সাংবাদিক, ভিন্ন মতাবলম্বী, ইহুদি নাগরিক ও সাবেক কর্মকর্তাদের হত্যা চেষ্টা ও অপহরণে লিপ্ত দেশটি স্থানীয় সময় বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে এই অভিযোগ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স সহ 14টি পশ্চিমা দেশ। এসব কর্মকাণ্ডকে তারা নিজেদের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। পাশাপাশি এই আক্রমণাত্মক কার্যক্রমে ইরান এখন আন্তর্জাতিক অপরাধ চক্রের সহায়তা নিচ্ছে বলেও জানা গেছে। এ বিষয়ে ব্রিটিশ পার্লামেন্টের এক প্রতিবেদনে বলা হয়, 2022 সাল থেকে বেশ কয়েকটি অপহরণ ও হত্যা চেষ্টার সঙ্গে জড়িত ইরানি গোয়েন্দারা। এসবের টার্গেট ছিলেন যুক্তরাজ্যে অবস্থানরত ভিন্ন মতাবলম্বীরা। চলতি বছর মে মাসেই 7 জন ইরানি নাগরিককে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করে গ্রেফতার করে ব্রিটিশ পুলিশ। নেদারল্যান্ডসের নিরাপত্তা সংস্থা জানায়, 2024 সালে দেশটির এক ইরানি নাগরিককে হত্যার চেষ্টা চালায় তেহরান। পুলিশ তা ব্যর্থ করে দুজনকে আটক করে। ইরানি আমেরিকান সাংবাদিককে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে 2023 সালে 3 জন ইউরোপীয় অপরাধীকে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। অভিযোগপত্রে বলা হয়, তারা ইরানি সরকারের নির্দেশেই কাজ করছিল। বিশ্লেষকরা বলছেন, ইরান শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে, এমনটাই অভিযোগ পশ্চিমাদের। অপরদিকে তেহরান এই অভিযোগগুলোকে নিজেদের বিরুদ্ধে চলমান চাপে বৈধতা খোঁজার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। অন্যদিকে একই দিন ইরান খুব খারাপ আচরণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি পরমাণু ইস্যুতে তাদের সঙ্গে আলোচনা কঠিন হচ্ছে বলেও জানান তিনি। এ অবস্থায় পুনরায় আলোচনা শুরুর আগে দেশটিকে আরও সংযত হওয়ার আহ্বান জানান ট্রাম্প। এখানেই শেষ নয়, আঞ্চলিক অস্থিরতা ছড়াতে ইরান এখনো ড্রোন সহ অসামান্য অস্ত্র ব্যবস্থার উন্নয়ন চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ ট্রাম্প প্রশাসনের। আর তাই দেশটির ড্রোন কর্মসূচির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে একাধিক ব্যক্তি ও কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শ্রদ্ধা, ভালোবাসা আর চোখের জলে এক বীরকে চিরবিদায় জানালো নিউ ইয়র্ক। বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ব্রঙ্কসের পার্ক চেস্টারে জানাজায় অংশ নেন হাজারো মানুষ। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ দিদারুল ইসলামকে মরণোত্তর প্রথম শ্রেণীর ডিটেকটিভ হিসেবে পদোন্নতি দিয়েছে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। এ যেন এক বীরের বর্ণাঢ্য বিদায়, অশ্রু আর সম্মানে মোড়ানো অন্তিম যাত্রা। বৃহস্পতিবার দিনটি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের জন্য যেমন ছিল শোকের, তেমনি গর্বেরও। ঝড়, বৃষ্টি আর বন্যার সতর্কতা উপেক্ষা করে ভয়াবহ বন্দুক হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের জানাজায় উপস্থিত হন প্রায় 20,000 মানুষ।